আজকে আমরা পড়ব ইংরাজি সাহিত্যের মোস্ট অরিজিনাল, মোস্ট কন্ট্রোভার্সিয়াল এবং মোস্ট পাওয়ারফুল পোয়েট্রি অ্যাবাউট পোয়েটস অ্যান্ড পোয়েটিক ক্রিয়েশন, সেই স্যামুয়েল টেলর কোলরিজের বিখ্যাত কুবলা খান। এই কবিতাটা পড়াবার সময় আমি সবসময় ভয়ে ভয়ে থাকি, তার কারণ এই কবিতাটার মধ্যে আমি এমন ঢুকে যাই যে যেটা উদ্দেশ্য থাকে অর্থাৎ পড়ানো, সেটা গৌণ হয়ে যায়। কবিতার যে আবহাওয়া সেটা আমাকে ক্যাপচার করে ফেলে, এই জন্য এই কবিতাটা আমি পড়াতে চাই না। সবথেকে বড় কথা, এটা একটা অত্যন্ত উন্নত মানসিকতার, উন্নত মস্তিষ্কের হয়তো সর্বশ্রেষ্ঠ কীর্তি, এবং এই কবিতা নিয়ে কয়েক লক্ষ থিসিস রচনা হয়েছে। এই কবিতার নেচার, এই কবিতার স্ট্রাকচার, এই কবিতার বিষয়বস্তু, সেই নিয়ে একাধিক মতান্তর রয়েছে। সবথেকে বড় কথা, কবি নিজে এই কবিতাটি লেখার পরে তিনি নিজে ঠিক করে উঠতে পারেননি যে এই কবিতাটি আদবে প্রকাশ করার মতো উপযুক্ত কিনা, পাঠক আদপে এই ধরনের কবিতা পড়বে কিনা, কবি নিজে সেটা ঠিক করে উঠতে পারেননি। বাট আই মাস্ট সে যে এটা আমার পড়া অন্যতম শ্রেষ্ঠ কবিতা, অন্যতম না, সম্ভবত এটাই আমার পড়া শ্রেষ্ঠ কবিতা। এবং এই কবিতাটাকে বোঝানোর মতো আমি আপনাদেরকে বোঝাতে এসছি, কিন্তু এটার সেই যোগ্যতা আমি এখনও অর্জন করিনি। কাজেই কিছু ভুল ত্রুটি হলে সেটাকে একটুখানি ক্ষমা করে দেবেন। এই কবিতাটি যারা 2025 সালের WBSSCর সেকেন্ড SLSTর ইংরাজি বিষয়ক ক্লাস 11-12 পরীক্ষায় বসবেন, তাদের সিলেবাসে আছে। শুধু সিলেবাসে আছে তাই না, এই কবিতা থেকে প্রশ্ন হয় এবং এবারেও প্রশ্ন থাকবে। তার কারণ যারা কোয়েশ্চেন সেটার, তারা এই ধরনের জটিল টপিক তার উপরে প্রশ্ন করতে ভালোবাসেন, তাতে হয়তো তাদের মানসিক শান্তি হয়। যাই হোক, আমি জানি না, কিন্তু দিস পোয়েম ইজ সামথিং স্পেশাল। এটা কোনো সাদামাটা কবিতা না, এটাকে পড়িয়ে দেব বললেই পড়িয়ে দেওয়া যায় না। এটা একটা অত্যন্ত উচ্চ স্তরের কবিতা, যেটা বলার দিস ইজ দ্য একমি অফ পোয়েট্রি। এটা কবিতার বোধহয় একটা সর্বশ্রেষ্ঠ নিদর্শন। এই কবিতার সাবটাইটেল রয়েছে, এই কবিতার বিভিন্ন রকম থিম রয়েছে, এই কবিতার বিভিন্ন রকম স্ট্রাকচার রয়েছে। সবথেকে বড় কথা, এই কবিতাটির বিষয়বস্তু কি কবি নিজেও তার জীবদ্দশায় ঠিক করে উঠতে পারেননি। তাহলে আমরা কি পড়তে যাচ্ছি? কবিতাটিকে পড়াবার বিভিন্ন রকম স্টাইল আছে। মানে এই কবিতাটি যদি সঠিকভাবে প্রতিটা লাইনের অর্থ, এই কবিতাটার প্রত্যেকটা লাইনের 2-3টে করে অর্থ হয়, সমস্ত রকম অর্থ যদি জেনে আমাদের পড়তে হয়, এইটা পড়তে মোটামুটি 3টে ক্লাস লাগে। আমাদের সেই সময় নেই, একটা ক্লাসের মধ্যেই আমাদেরকে পড়তে হবে, কারণ আমরা চাকরির জন্য পড়ব। কাজেই যেটা সহজ স্বাভাবিক একদম উপরে ভাসমান অর্থ, সেটা আলোচনা করব, এবং কিছু কিছু ক্ষেত্রে আর একটা লেয়ারেও আমাদের নামতে হবে, সেই অর্থগুলোকেও জানতে হবে। মানে প্রশ্নগুলো সাধারণত ওই ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ারের উপর থেকেই আসে, তার গভীরে আর যায় না। আর এর যা স্ট্রাকচার, এর স্পেশাল যা কোয়ালিটি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যাতে আমাদের পরীক্ষা পারপাস, মানে চাকরির পরীক্ষা পারপাস আমাদের কাজ মিটে যায়। কিন্তু আবার বলছি যে চাকরির পরীক্ষা, এটা চাকরির পরীক্ষার পড়া হিসাবেই আপনাদেরকে পড়াবো, কিন্তু এই কবিতাটির যদি সঠিক রস উপলব্ধি করতে হয়, সেটা সেই রসটা আমি আপনাদের দিতে পারবো না, এটা নিজেদেরকে পড়ে ফিল করতে হয়। এটা একটা ওপেন এন্ডেড কবিতা, শুধু ওপেন এন্ডেড না, ওপেন এন্ডেডেরও পাঠককে বোঝার একটা লিমিট দেওয়া হয়, কিন্তু এই কবিতার কোনো লিমিট নেই, লিমিটলেস। যে যেমন, মানে হাজার ঘন্টা ক্রিটিক হাজার রকম মানে বের করেছেন। আমি তো বললামই, মানে কবি নিজেও জানেন না যে এক্স্যাক্টলি কিসের উপরে তিনি কবিতাটা লিখে ফেলেছেন। যাই হোক, আমি আমার সাধ্যমতো এটাকে পড়াবার চেষ্টা করছি। তারপরেও কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো ভুল ধরা পড়ে, মানে দেন অ্যান্ড দেয়ার আমাকে জানাবেন। এবং সবথেকে বড় কথা, আমি বলছি তো যে এইটা পড়াতে মানে আমি দোস্তের মতো ভয়ই পাচ্ছি। অন্যান্য কবিতা পড়াতে আমার ভয় লাগে না, কিন্তু এই কবিতাটাকে পড়াবো কি না সেটাই আমি ভাবছিলাম, কিন্তু দেখলাম যে পড়িয়ে দেওয়াটা দরকার। মানে সিলেবাসে যেহেতু আছে, আপনারাও একটা অত্যাশ্চর্য কবিতার সঙ্গে পরিচিত হন। আপনারা অলরেডি সবাই পরিচিত, আর একবার ভালো করে দেখে নিন। চলুন এই কবিতাটিকে একদম প্র্যাকটিক্যাল ওয়েতে পড়ি, সংক্ষেপে পড়ি, যাতে আমাদের কাজগুলো মিটে যায়। আমরা কবিতাটা পড়ার আগে এই কবিতার যিনি কবি স্যামুয়েল টেলর কোলরিজ, তার সম্পর্কে কিছু ইনফরমেশান নিয়ে নেব যেগুলো আমাদের দরকার, এবং এই কবিতার ব্যাকগ্রাউন্ড, কবিতার যে অরিজিনেশন, জন্মকথা,
সেই সমস্ত তথ্যগুলোকে নিয়ে নেব, তারপরে মূল কবিতায় ঢুকবো। আমি বোর্ড ভর্তি লিখেছি, আমি এর পিডিএফ শেয়ার করব, কিন্তু এই একটা বোর্ডেতে বিভিন্ন জায়গায় লিখেছি, দেখতে পাচ্ছেন এখানে এখানে সেখানে চতুর্দিকে, কিন্তু শেষ হয়নি। আরও এরকম 3-4টে বোর্ড লাগবে, অত লেখার সময় বা ধৈর্য বা মানসিকতা কোনোটাই নেই। যাই হোক, মোটামুটি একটা ইনফরমেশান এখানে প্রোভাইড করার চেষ্টা করেছি। আমি চট করে সেগুলো বলে যাই, আপনারা একবার দেখে নিন। আমরা পড়তে যাচ্ছি কুবলা খান স্যামুয়েল টেলর কোলরিজের লেখা, এবং এই কবিতাটাকে বলা হয় দ্য মোস্ট অরিজিনাল পোয়েম অফ ইংলিশ লিটারেচার। এই কবিতাটাকে বলা হয় মোস্ট কন্ট্রোভার্সিয়াল পোয়েম অফ ইংলিশ লিটারেচার। এই কবিতাটাকে বলা হয় এক পাগলা লোকের চূড়ান্ত পাগলামো। এরকমভাবে বলা হয় না, মানে যেটা বোঝানো হয় যে একটা পাগলা লোকের চূড়ান্ত পাগলামো হচ্ছে এই কবিতা। কিন্তু এরকম পাগল, মানে এরকম পাগল যদি কেউ হতে পারে, সে জীবনে সব কিছু পেয়ে যায়। এরকম পাগল কবি এর তুলনা পাওয়া যায় না। যাই হোক, আবার ডাইভার্ট হয়ে যাচ্ছি। আসলে এই কবিতাটা আমাকে খুব ডাইভার্ট করে দেয়। চলুন স্যামুয়েল টেলর কোলরিজ সম্পর্কে আগে একটু আইডিয়া নিয়ে নিই। স্যামুয়েল টেলর কোলরিজ, যিনি যে রোমান্টিক পোয়েট্রি বা রোমান্টিক মুভমেন্টের একজন জন্মদাতা। দুজন কবি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ, তারা রোমান্টিক মুভমেন্টের জন্ম দেন। তারা কবিতার মধ্যে রোমান্টিক নোশন নিয়ে আসেন। তাদের একজনই হচ্ছেন স্যামুয়েল টেলর কোলরিজ। কাজেই বুঝতেই পারছেন যে দুটি মানুষের মাথা থেকে একটা, এবং রোমান্টিসিজম গোটা বিশ্বকে ফ্রম দ্যাট ভেরি ডে টিল নাও এখনও মোহিত করে রাখে, আচ্ছন্ন করে রাখে। কারণ তার যা কোয়ালিটিস রয়েছে সেটা পাওয়া যায় না, তার তুলনা মেলা ভার। কাজেই যাদের মাথা থেকে এই চিন্তার জন্ম, তাদের মাথা কোন পর্যায়ের উন্নত সেটা আপনারা বুঝতেই পারছেন। তা স্যামুয়েল টেলর কোলরিজ, তিনি 1772 খ্রিস্টাব্দে জন্মেছেন, 1834 খ্রিস্টাব্দে তিনি মারা যান। স্যামুয়েল টেলর কোলরিজ একই ধারে একজন ইংলিশ পোয়েট, ইংল্যান্ডের লোক, ইংলিশ পোয়েট, লিটারেরি ক্রিটিক। স্যামুয়েল টেলর কোলরিজ একজন বিখ্যাত ক্রিটিক। তিনি একজন ফিলোসফার, দার্শনিক এবং একজন থিওলজিয়ান বা তাত্ত্বিক। বিভিন্ন তত্ত্বকথাও তিনি প্রচার করেছেন। স্যামুয়েল টেলর কোলরিজ তার নিজের জীবন, পার্সোনাল লাইফটা খুব টার্মোয়েলে ভরা। তিনি প্রায়শই অসুস্থ হতেন বা অসুস্থ থাকতেন। তার শরীর একদমই ফিট অ্যান্ড হেলদি কোনোদিনই ছিল না, সবসময় তিনি অসুস্থ হয়ে থাকতেন। তাকে একাধিক মেডিকেশনের সাহায্য নিতে হতো, এবং সেই সমস্ত মেডিকেশনের মধ্যে ওপিয়াম বা আফিমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং সেই আফিম তাকে খেতে হতো। এবং আফিমের একটা ঘোরের ট্রান্স লাইক একটা সিচুয়েশনের সৃষ্টি করে। সেই আফিমের ঘোরেতে তিনি একাধিক স্বপ্ন দেখতেন, ড্রিম ভিশন দেখতেন। স্যামুয়েল টেলর কোলরিজ যে সমস্ত ড্রিম ভিশন দেখতেন, তার মধ্যে একাধিক চিন্তা ভাবনার খোরাক মেলে। ইনফ্যাক্ট তার বেশিরভাগ যে তত্ত্ব, সেগুলো তার ওই ট্রান্স লাইক সিচুয়েশন বা ওই ড্রিম, যখন তিনি ড্রিম বা একটা তন্দাচ্ছন্ন অবস্থায় থাকতেন, তাতেই তার সমস্ত বড় বড় উন্নত চিন্তাগুলো আবিষ্কার হয়েছে। ইনফ্যাক্ট এই জন্যই হয়তো বলা হয় যে নেশাতেই মানুষের আসল, মানে তখন নেশাতে মানুষ পারিপার্শ্বিক ভুলে যায় এবং তার ভগবানের সঙ্গে তার একটা মেলবন্ধন ঘটে এবং নতুন কিছু, অসাধারণ কিছু সৃষ্টি হয়। টেলর কোলরিজ ওয়াজ দ্য কো-ফাউন্ডার অফ দ্য রোমান্টিক মুভমেন্ট, এটাই তার সবথেকে বড় পরিচিতি। তিনি রোমান্টিক মুভমেন্ট, যেটা ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ 1798 খ্রিস্টাব্দে যে মুভমেন্টের গোড়াপত্তন করেন, সেই রোমান্টিক মুভমেন্টে তিনি কো-ফাউন্ডার। আর একজন ফাউন্ডার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং 1798 খ্রিস্টাব্দে তাদের যে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস, সেটাই হচ্ছে রোমান্টিক মুভমেন্টের জন্মকথা বা আতুরঘর। সেখান থেকেই রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিসিজম এই থিওরিটা সামনে এসছে। এবং আপনারা মোটামুটি সবাই জানেন সেই বিখ্যাত সেন্টেন্স যে হোয়াট ইজ পোয়েট্রি, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট অরিজিনেটস ফ্রম দ্য ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। সেই অসাধারণ কথা আমরা পাই সেই প্রিফেসে। 1798 খ্রিস্টাব্দে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস, তাদের যৌথভাবে তারা যে কবিতার বইটা প্রকাশ করেছিলেন কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থ, লিরিক্যাল ব্যালাডস, তার প্রিফেস বা মুখবন্ধে আমরা হোয়াট ইজ পোয়েট্রি, কবিতা কাকে বলে, হু ইজ এ পোয়েট, হোয়াট ইজ দ্য পারপাস অফ পোয়েট্রি, কবিতার কি
উদ্দেশ্য অ্যান্ড ফর হুম দিস পোয়েট্রিজ ওয়ার রিটেন, কাদের জন্য এই কবিতাগুলো লেখা হয়েছে, মানে কারা সেই কবিতার পাঠক, এই সমস্ত থিওরি তারা তাদের এই প্রিফেসের মধ্যেই রেখেছেন। ইনফ্যাক্ট লিরিক্যাল ব্যালান্সের থেকেও প্রিফেসটার ইম্পর্টেন্স বেশি, কারণ সেটাই একটা মুভমেন্টকে পরিচালিত করছে। যাই হোক, তা আমাদের জানার যে কুবলা খান এইটির লেখক হচ্ছেন স্যামুয়েল টেলর কোলরিজ, এবং স্যামুয়েল টেলর কোলরিজ ওয়াজ দ্য কো ফাউন্ডার অফ দ্য রোমান্টিক মুভমেন্ট। আর একটা তার পরিচিতি আছে, স্যামুয়েল টেলর কোলরিজ একজন লেক পোয়েটসের মধ্যে আমরা পাই সাউদে, আমরা পাই ওয়ার্ডসওয়ার্থ, আমরা পাই কোলরিজকে। এরা লেক ডিস্ট্রিক্টস অফ ইংল্যান্ডে থাকতেন, এদেরকে আমরা বলি লেক পোয়েটস। তা স্যামুয়েল টেলর কোলরিজ একই দিকে রোমান্টিক মুভমেন্টের তিনি কো ফাউন্ডার, এবং তিনি একজন লেক পোয়েটস জাস্ট লাইক ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড সাউদে। আমি সেই সমস্ত ইনফরমেশন এখানে লিখে দিয়েছি। কোলরিজ সেই কবি যিনি একাধিক লেখক এবং কবির সঙ্গে তার লেখাকে একত্রে প্রকাশ করেছেন, যেমন ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে তো তিনি করেছেনই, এছাড়াও আমরা চার্লস ল্যাম্বের সঙ্গে কোলরিজের লেখা একসঙ্গে পাই। আমরা রবার্ট সাউদে তার সঙ্গে আমরা পাই, সেই সাউদে একজন রোমান্টিক পোয়েটস, তার সঙ্গেও কোলরিজের লেখা পাই। তারপরে চার্লস লয়েড, তার সঙ্গে আমরা কোলরিজের লেখা পাই। কাজেই কোলরিজ শুধুমাত্র যে নিজেই কবিতা প্রকাশ করেছেন এমন না, তিনি একাধিক কবির সঙ্গে, একাধিক লেখকের সঙ্গেও তার কবিতাগুলোকে প্রকাশ করেছেন, তার চিন্তাভাবনাকে প্রকাশ করেছেন। যাই হোক, তিনি যে মুভমেন্টের সঙ্গে জড়িয়ে, আমরা জানি রোমান্টিক মুভমেন্ট, ওয়ার্ডস কোলরিজ একাধিক লেখা লিখেছেন, কিন্তু তার পরিমাণ অল্প। ইনফ্যাক্ট রোমান্টিক মুভমেন্ট শুরু হয় ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের ওই লিরিক্যাল ব্যালান্স দিয়ে, যেখানেতে ম্যাক্সিমাম পোর্শন কবিতাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, কোলরিজের অল্প কিছু কবিতাই আছে। কিন্তু ওয়ার্ডসওয়ার্থের ম্যাক্সিমাম কবিতা এবং সেই কবিতার বেশিরভাগই মানে রোমান্টিসিজমের যেগুলো বেসিক, রোমান্টিসিজম মানে কোনো প্রেম ভালোবাসার গল্প না, রোমান্টিসিজম হচ্ছে অ্যান অ্যাটমসফিয়ার, একটা আবহাওয়া, তাতেও প্রেম থাকে, তবে সেই প্রেমটা মানুষ মানে পুরুষ নারীর প্রেম না, সেটা মানবতার প্রতি প্রেম, যেটা অরিজিনালি রোমান্টিসিজম এই ইজমের যে বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে লাভ ফর পিপল, লাভ ফর নেচার, লাভ ফর ম্যানকাইন্ড, মানুষের জন্য ভালোবাসা, ম্যানকাইন্ড অ্যাজ আ হোল তাদের জন্য ভালোবাসা, এবং লাভ ফর নেচার প্রকৃতির জন্য ভালোবাসা। এটাই হচ্ছে ব্রডার সেন্সে রোমান্টিসিজম এই কথাটার অর্থ। সেটাকে এখন সংকীর্ণ অর্থে আমরা পুরুষ নারী ভালোবাসাতে নিয়ে চলে এসেছি। রোমান্টিসিজমের যেগুলো বেসিক কোয়ালিটিস কিছু থাকে, তার মধ্যে লাভ অফ নেচার থাকতেই হয়, প্রকৃতির সঙ্গে মানুষের যে পারস্পরিক মেলবন্ধন, যে প্রেম, সেটা রোমান্টিকদের লেখাতে আমরা পাই। এছাড়া থাকে লাভ অফ ডেথ, মৃত্যুর প্রতি তাদের একটা গভীর ভালোবাসা থাকে এই রোমান্টিক পোয়েটসদের লেখনীর মধ্যে। এরা মানুষের প্রকৃত মানে মানুষের যে পোটেন্সিয়ালিটি, তার অত্যন্ত মর্যাদা দেন অ্যাজ আ ম্যান। এটা এই কবির, এই সমস্ত কবিদের কবিতাতে পাওয়া যায়, মানে যে মানুষের ট্রু পোটেন্সিয়ালিটি, তার রিফ্লেকশন রোমান্টিক পোয়েটসদের লেখনীর মধ্যে আমরা পাই। এদের কবিতা খুব সিম্পল, অবশ্যই সিম্পল না, কারণ কোলরিজের কোনো কবিতাই সিম্পল না। যাই হোক, রোমান্টিসিজম বা রোমান্টিকসদের কবিতা তুলনামূলকভাবে অনেক শ্রুতিমধুর এবং সিম্পল, সাদামাটা লোকেরা যাতে চট করে বুঝতে পারে সেই রকম ভাষাতেই এরা কবিতা লিখতেন। সেই জন্যই কোলরিজের কবিতা সাদামাটা লোকরা পড়তো না, ওয়ার্ডসওয়ার্থেরটাই বেশি পড়তো। যাই হোক, এবং যে কারণের জন্য রোমান্টিসিজম সব থেকে জনপ্রিয়, যে কারণের জন্য রোমান্টিসিজম অন্যান্য সমস্ত ইজমের থেকে আলাদা, সেটা হচ্ছে দেয়ার লাভ ফর সুপার ন্যাচারাল, তাদের অতি প্রাকৃত একটা অদ্ভুতুরে বা ভৌতিক পরিমণ্ডল, যেটা রোমান্টিক পোয়েটসদের লেখনীকে সম্পূর্ণ আলাদা করেছে। দেয়ার লাভ ফর মিস্ট্রি, দেয়ার লাভ ফর সুপার ন্যাচারালিজম, এবং সেই মিস্ট্রি, সেই সুপার ন্যাচারালিজম, এটা ওয়ার্ডসওয়ার্থের হাত দিয়ে আসেনি, এটা এসছে সম্পূর্ণ কোলরিজের হাত দিয়ে। কারণ এখনও আমরা সুপার ন্যাচারালিজম বলতে যার কথা প্রথমেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেটা আর অন্য কেউ না, স্যামুয়েল টেলর কোলরিজ। এবং অতি প্রাকৃত ব্যাপার, আর এই অতি প্রাকৃত বা এই মিস্ট্রি বা এই সুপার ন্যাচারালিজম থেকেই আসে একটা উন্নত লেভেলকে অ্যাচিভ করার চিন্তা। কাজেই
রোমান্টিক নোশন, যেটা খুব সিম্পল লাইফ, রাস্টিক লাইফ, কমন লাইফ লিড করার মাধ্যমে ভগবানকে পাওয়ার যে একটা যাত্রাপথ, সব কিছুর শেষেই ভগবানকে পাওয়ার একটা কথা থাকে, সেই ভগবানকে পাওয়া বা একটা আপার লেভেল, একটা আপার লেভেল অফ নলেজ, তাকে অ্যাচিভ করার যে যাত্রাপথ, সেটা এই কোলরিজের এই সুপার ন্যাচারালিজম এই চিন্তা থেকেই আসা। কাজেই হি ওয়াজ নট ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। খুব সুপার ন্যাচারালিজম এই ব্যাপারটা খুব একটা সহজ না, ভৌতিক এটা বলে দিলেই সুপার ন্যাচারালিজম বলা হয় না। যাই হোক, একটা অদ্ভুত একটা অতীন্দ্রিয়, অতীন্দ্রিয় মানে হচ্ছে ইন্দ্রিয় যাকে বুঝতে পারে না, সেই রকম একটা এয়ারি সেন্সেশন যখন আমাদের মধ্যে আসে, তখন আমরা একটা সুপার ন্যাচারাল অ্যাম্বিয়েন্সের মধ্যে নিজেদেরকে পাই, এবং সেই অ্যাম্বিয়েন্সটা কোলরিজের হাত ধরেই এই রোমান্টিক পোয়েটসদের লেখনীতে এসেছে। এই জন্য আমরা কোলরিজকে নির্দ্বিধায় সুপার ন্যাচারালিজমের জনক বলতে পারি। যাই হোক, কোলরিজের কয়েকটা বিখ্যাত লেখার নাম বলে দিই। দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার কোলরিজের সম্ভবত বেস্ট প্রোডাকশান, যদিও আমার মতে সম্পূর্ণ আমার মতে কুবলা খানের উপরে কেউ নাই। সমস্ত ক্রিটিকে মেনে নিয়েছেন দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার কোলরিজের শ্রেষ্ঠ সম্পদ, এবং আছে কুবলা খান। এছাড়া রয়েছে ক্রিস্টাবেল, সেও একটি অসাধারণ কবিতা। আর কোলরিজ এই সমস্ত কবিতা, এর জন্য তিনি অত্যন্ত বিখ্যাত। কোলরিজ একজন অত্যন্ত বিখ্যাত ক্রিটিক। তার বায়োগ্রাফি আর লিটারেরিয়া একটা অসাধারণ ক্রিটিসিজমের বই, যেখানে আমরা যেটা প্রথম পাই যে সাসপেনশন অফ ডিসবিলিভ, সাসপেনশন অফ ডিসবিলিভ এই যে কথাটা, সেখানে আমরা পাই যে অবিশ্বাসকে স্তব্ধ করার যে প্রক্রিয়া, মানে অ্যাকর্ডিং টু কোলরিজ ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিসকেই আমাদেরকে বিশ্বাস করা দরকার। মানে উইদাউট ফেথ উই ক্যানট অ্যাচিভ এনি হায়ার লেভেল। যদি আমাদের মধ্যে বিশ্বাস না থাকে, সেই আমরা কোনোদিনই হায়ার লেভেলকে অ্যাচিভ করতে পারবো না। এবং তার সেই বিখ্যাত থিওরি উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, মানে আমরা যেগুলো অনেক কিছুই আমাদেরকে অবিশ্বাস্য লাগে, অনেক কিছুই মেনে নিতে পারি না, কিন্তু তখন আমাদেরকে ইচ্ছাকৃত উইলিং সাসপেনশন, আমাদেরকে সেই যে মেনে নিতে পারছি না এই ব্যাপারটাকে আমাদেরকে বন্ধ রাখতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে, তবেই আমরা কিছু অ্যাচিভ করব। সেই উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ এই থিওরিটা আমরা এই বায়োগ্রাফি আর লিটারেরিয়ার মধ্যে পাই। যাই হোক, এগুলো হলো কোলরিজের বিখ্যাত লেখা। আর তার স্পেশালিটি কি? তার স্পেশালিটি অবশ্যই সুপার ন্যাচারালিজম, যেটা বললাম। কোলরিজ সম্পর্কে এই কটা ইনফরমেশান যথেষ্ট। এরপর চলে আসি এই কবিতার ইনফরমেশানে। কুবলা খান কোলরিজের মোস্ট অরিজিনাল পোয়েম। ইনফ্যাক্ট এটা ইংলিশ লিটারেচারের মোস্ট অরিজিনাল পোয়েম, কিন্তু মোস্ট কন্ট্রোভার্সিয়াল পোয়েম, কারণ এর সম্পর্কে একাধিক ক্রিটিক একাধিক রকম মন্তব্য করেছে। এদেরই নিজস্ব মত রয়েছে এই কুবলা খান সম্পর্কে। আমরা সেই সমস্ত জটিল তত্ত্বের মধ্যে যাব না, আমরা কোলরিজ কী বলছেন সেটা জেনে নেব। যাই হোক, কুবলা খানের একটা সাবটাইটেল রয়েছে, কবিতাটার নাম কুবলা খান। পরবর্তী ক্ষেত্রে এটার একটা সাবটাইটেল অ্যাড হয়, আরও একটা নাম অ্যাড হয়, সেটা কোলরিজ নিজেই দিয়েছেন। সেই সাবটাইটেলটা তার নাম দিয়েছেন অর এ ভিজন ইন এ ড্রিম স্টপ এ ফ্র্যাগমেন্ট। কুবলা খান মানে এক্স্যাক্টলি এরকমভাবেই, যখন কুবলা খান প্রকাশিত হয় এরকমভাবেই প্রকাশিত হয়েছিল কুবলা খান অর এ ভিজন ইন এ ড্রিম স্টপ এ ফ্র্যাগমেন্ট। এটাই হচ্ছে কুবলা খানের পুরো নাম। মানে প্রথমটা হচ্ছে কুবলা খান হচ্ছে প্রথমেই কবিতাটার এই নামেই এটাই নাম দেওয়া হয়েছিল। পরে কোলরিজ এই সাবটাইটেলটাকে অ্যাড করে তিনি বইটাকে প্রকাশ করেন। রিটেন ইন 1797-1798 আমরা দেখছি এই প্রিফেস টু দ্য লিরিক্যাল আর্টস লেখা হচ্ছে। তার আগের বছরে 1797 খ্রিস্টাব্দে এই কবিতাটা লেখা হয়। বাট পাবলিশড ইন 1816, 1797 লেখা হলেও 1816 আগে এই কবিতাকে পাবলিশ করা হয়নি। তার কারণ কোলরিজের নিজের ধারণা ছিল যে এই কবিতাটা কবিতা নয়। কি সেটা পরে আসছি, মানে কি এটা কি সেটা কোলরিজের নিজস্ব যে আইডিয়া সেটাও পরে আসবে। কোলরিজের ধারণা ছিল এই কবিতাটা কবিতা নয় বা কবিতা পদবাচ্য নয়, এটাকে
পাঠক পড়বে না, বা পড়লেও তাকে অত্যন্ত ক্রিটিসিজমের সম্মুখীন হতে হবে, অনেকাংশে সত্যি সেই কথাও। যাই হোক, এই জন্য তিনি সবসময় বিভিন্ন রকম শারীরিক অসুস্থতায় ভুগতেন, ভুলে যেতেন। যাই হোক, এই কবিতাটা তিনি 1797 খ্রিস্টাব্দে লিখেও তিনি মানে প্রকাশ করেননি, এবং এটা তিনি একমাত্র তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদেরকেই এই কবিতাটিকে দেখাতেন, মানে আদপে এটা কবিতা হয়েছে কি না এই বিষয়টা তিনি বন্ধু বান্ধব, এবং তারা সব বিখ্যাত বিদগ্ধ পণ্ডিত, চার্লস ল্যাম্ব রয়েছেন, ওয়ার্ডসওয়ার্থ রয়েছেন, যাই হোক তাদেরকে দেখাতেন। এবং কোলরিজ তাদের যে মানে প্রত্যেকেরই যে ওপিনিয়ন, সেই ওপিনিয়নে খুব একটা তিনি আশান্বিত হননি, এবং তিনি এই কবিতাটাকে নিয়ে মাথা ঘামাননি, তিনি এটাকে প্রকাশ করতে চাননি। সামহাউ অর আদার এই কবিতা তিনি লর্ড বায়রন, যিনি রোমান্টিকদের মধ্যে সবথেকে বড় বিপ্লবী, তার মানসিকতা চিন্তা চেতনা সবথেকে বড় বিপ্লবী লর্ড বায়রন, সেই বায়রনকে এই কবিতাটা তিনি দেখান, এবং বায়রন এই কবিতাটি পড়ে, আমাদের ঠিক রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার মতো ঘটনা, বায়রন এই কবিতাটি পড়ে তিনি অনুভব করেন যে এই কবিতা না ছাপানো কবির অপরাধ, এমন কবিতা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। কবি যদিও নিজে বলছেন যে এই কবিতাটা কবিতাই না, এটার একটা ফ্র্যাগমেন্ট, একটা টুকরো, একটা খণ্ড, এর মধ্যে কিছু কবিতার কোয়ালিটিসই নাই, লর্ড বায়রন বলছেন যে দিস ইজ দ্য একমি অফ পোয়েট্রি, এটা কবিতার সর্বশ্রেষ্ঠ সংজ্ঞা। এবং লর্ড বায়রনের জোড়াজুড়িতে আমরা দেখছি 1816 খ্রিস্টাব্দে জন মারে বলে একজন পাবলিশার এই কবিতার বইটি প্রকাশ করছেন, এবং যখন প্রকাশ করতে যাচ্ছেন তখন কোলরিজ, কুবলা খান শুধু আগে কবিতাটার নাম ছিল, কোলরিজ তার সঙ্গে অর এ ভিশন ইন এ ড্রিম স্টপ এ ফ্র্যাগমেন্ট এই সাবটাইটেলটাকে অ্যাড করে প্রথম কবিতাটি প্রকাশ হচ্ছে 1816 সালে বাই জন মারে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লর্ড বায়রন। লর্ড বায়রনের ইনফ্লুয়েন্সে জন মারে এই কবিতাটা প্রকাশ করছেন, এবং কবিতাটির প্রথম নাম ছিল কুবলা খান, কিন্তু যখন প্রকাশ হয়, প্রকাশ যেদিনকে হচ্ছে সেদিনকে কিন্তু নাম আসছে কুবলা খান, সঙ্গে সাবটাইটেলটাও অ্যাড হচ্ছে অর এ ভিশন ইন এ ড্রিম স্টপ এ ফ্র্যাগমেন্ট। ওকে, তা এই গেল কবিতাটার জন্মকথা, প্রকাশকাল। কবিতাটার জন্মের যে ব্যাকগ্রাউন্ড সেটা একটু বলে নিই। কেন কবিতাটাকে কোলরিজ প্রকাশ করতে চাননি, বা কেন কবিতাকে তিনি বলছেন এ ভিশন ইন এ ড্রিম, কেন তিনি বলছেন ইট ইজ আ ফ্র্যাগমেন্ট, এগুলোও জানা দরকার, কারণ প্রশ্ন আসে, এখান থেকেই প্রশ্ন আসে। আমি খুব শর্টে বলে দিই, কোলরিজ 1797-এ তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। সেই সময় ডাক্তাররা তাকে, সে সময় বেশিরভাগই কবিরাজি বা আয়ুর্বেদিক ডাক্তার, এক ডাক্তার তাকে একটা মেডিসিন প্রেসক্রাইব করেন, যে মেডিসিনের মধ্যে ওপিয়াম বা আফিম রয়েছে, এবং আফিম খেলে ঝিমুনি হয়, এটা আমরা সবাই জানি। যাই হোক, কোলরিজ, সেই ভগ্ন স্বাস্থ্যের কোলরিজ একদিন তিনি আফিম খেয়েছেন, এবং আফিম খাওয়ার ঠিক আগেই তিনি এক ইউরোপিয়ান পর্যটক পারচাজের একটি বই পড়ছিলেন, পারচাজেস হিজ পিলগ্রিমস বলে একটি বই তিনি পড়ছিলেন। ইনফ্যাক্ট এই রেফারেন্সটার মধ্যে একটুখানি ত্রুটি রয়েছে, কারণ পারচাজ যে ইউরোপিয়ান পর্যটকের কথা বলা হচ্ছে, ইনি 3টে বই লিখেছেন, সবকটাই তার পিলগ্রিম সিরিজ, কিন্তু যে বইটার রেফারেন্স কোলরিজ দিয়েছেন তার সঙ্গে এটার মানে কবিতাটার রেফারেন্স অ্যাড করাটা একটু অসুবিধা। যাই হোক, কোলরিজ যেটা বলছেন আমরা সেটাকেই ধরে নেবো। এটা কোলরিজ তার কুবলা খানের একটা প্রিফেস আছে, কুবলা খানের প্রিফেসে এই গল্পটা কোলরিজ লিখে গেছেন, যাতে পাঠকের এই গল্পটা কেন এরকম বা এই কবিতাটা কেন এরকম সেটা বুঝতে সুবিধা হয়। সেই কুবলা খানের প্রিফেসে তিনি বলছেন, according to Coleridge's preface to Kubla Khan, the poem was composed one night after he experienced an opium-influenced dream after reading a work describing Xanadu, the summer capital of the Mongol-led Yuan dynasty of China, founded by Kubla Khan or Kublai Khan. কোলরিজ যেটা বলছিলাম 1797 খ্রিস্টাব্দে অসুস্থ অবস্থায় তিনি একদিন আফিম খাওয়ার আগেই তিনি পারচাজ বলে এই পর্যটকের হিজ পিলগ্রিমস, পারচাজ হিজ পিলগ্রিমস পুরো বইটার নাম, এই বইটি তিনি পড়ছিলেন, এবং সেই বইয়েতে তিনি মঙ্গোলিয়ান মঙ্গোলিয়ান সেই বিখ্যাত রাজা চেঙ্গিস খাঁর নাতি কুবলাই খানের গল্প পড়েন। কুবলাই খান ইনি এই ইউয়ান ডাইনেস্টি, চীনের ইউয়ান ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কুবলাই খান। তা
মঙ্গলরা চায়নাতেও একটা সময় বেশ তাদের ক্ষমতা প্রদর্শন করেছে এবং চেঙ্গিস খানের নাম আমরা সবাই জানি। তার মতো বীর যোদ্ধা বা তার মতো অত ভয়ঙ্কর মানুষ পৃথিবীর ইতিহাসে বিরল। সেই চেঙ্গিস খান নাতি হচ্ছেন এই কুবলাই খান। তবে কুবলাই খান সম্পর্কে বক্তব্য যে তিনি একজন অসাধারণ সুশাসক ছিলেন। হি হ্যাড ম্যাজিক্যাল পাওয়ার্স। কুবলাই খানের নাকি ম্যাজিক্যাল কোয়ালিটিস ছিল এবং যেমন চেঙ্গিস খান যেমন সাম্রাজ্যের পর সাম্রাজ্য দখল করেছেন, কুবলাই খান কিছু সৃষ্টিও করেছেন। মানে কুবলাই খান ওয়াজ আ ক্রিয়েটার, তিনি ক্রিয়েট করতে ভালোবাসতেন, এটা কুবলাই খান সম্পর্কে বলা হয়। তাই কুবলাই খানটা ইউরোপিয়ান, পার্চাস ইউরোপিয়ান। তার লেখাতে এই কুবলাই খান এটা একটা ওরিয়েন্টাল কথা বা ওরিয়েন্টাল বা আমাদের এই প্রাচ্যের রাজা কুবলাই খান। তা কুবলাই খানটা পাশ্চাত্যেতে মানে পাশ্চাত্যের লেখাতে হয়েছে কুবলা খান, সেটাই কোলরিচ পড়েছেন। এবং সেখানেতে পার্চাস হিজ পিলগ্রিমস এই বইটাতে কুবলা খান এবং তার একটা রাজধানী জানাডু, যেটা একটা বলা হয় যে এটা একটা মিথিক্যাল কিংডম, কিন্তু অরিজিনালি কুবলা খান বা কুবলাই খানের যেটা সামার প্যালেস, তার যে গ্রীষ্মের সময় তিনি যেখানে সময় কাটাতেন, যার অরিজিনাল নাম হচ্ছে সাংটু বা সাংডু, সেই সাংটুতে কুবলাই খান একটা সামার ডোম বা সামার প্যালেস বানিয়েছিলেন। এটা সত্যি। কুবলাই খানের ইতিহাস, মঙ্গল ইতিহাস পড়লে এটা জানা যায় যে তিনি সাংটু বলে একটা স্থানেতে তিনি একটা প্লেজার ডোম, একটা গ্রীষ্মকালীন স্থান, আবাসস্থান তিনি বানিয়েছিলেন। এবং সেই গল্পটা তার আগেই কোলরিচ পড়ছিলেন এবং তারপরে আমরা দেখি কোলরিচের ঘুম পেয়ে যায়, আফিম খেয়েছেন, আফিমের ঘোরেতে তিনি একটা ট্রান্স, একটা তন্দ্রা অনুভব করেন, ঠিক ঘুম না, তন্দ্রা। এবং সেই তন্দ্রাতে তার আগেই তিনি পার্চাস হিজ পিলগ্রিমস এটা পড়ছিলেন এবং কুবলাই খান এবং তার এই সাংটু বা জানাডুর গল্প তিনি পড়ছিলেন। সেই গল্পটাই, সেই চিন্তাটাই যেন কোলরিচ সেই আফিমের ঘোরেতে তিনি তার মাইন্ড সাই, তার চোখের যে মনের যে চোখ, সেই মনের চোখেতে তিনি সেই গল্পটাকেই আবার নতুন করে তার মনের চোখে সে এনাক্ট হতে দেখেন। এবং তারপরে এক সময় তার ট্রান্স শেষ হয়, তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পরে তিনি যে একটা ভিভিড ইমাজিনেশন, একটা কল্পনা তিনি ওই আফিমের ঘোরেতে কবি যে কল্পনাটা করেছেন কুবলাই খান বা কুবলা খান এবং তার সেই ম্যাজিক্যাল প্লেজার ডোম অর হিজ ম্যাজিক্যাল সাংটু, সেই সাংটুর সম্পর্কে, যেটা এই সাংটুটাই হয়ে গেছে জানাডু, এ ম্যাজিক্যাল প্লেস হোয়ার কুবলা বিল্ড হিজ প্লেজার ডোম। সেই সাংটু বা জানাডু এবং কুবলাই খান এর সম্পর্কে কোলরিচ তার সেই তন্দ্রাতে একটা পরিপূর্ণ গল্প দেখেন এবং তিনি সেই তন্দ্রা ভেঙেই তিনি প্রায়ই সেটা করতেন, তন্দ্রা ভেঙেই তিনি খাতা পেন নিয়ে বসে যান এবং মোটামুটি যে গল্পটা দেখেছেন এবং সেই গল্পটাকে তিনি স্থির করেন যে এটাকে পুরোটাকেই তিনি খাতায় লিখবেন। একটা ভিশন, একটা ড্রিম, এই জন্যই এ ভিশন ইন এ ড্রিম, একটা ড্রিম, একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থা, একটা ট্রান্স, তার মধ্যে তিনি একটা ভিশন, একটা স্বপ্ন দেখেন। কুবলাই খান এবং তার জানাডুর একটা স্বপ্ন দেখেন, সেই গল্পটাকেই বা সেই ঘটনাটাকেই তিনি তার কবিতার মধ্যে রিপ্রেজেন্ট করবেন বলে মনস্থ করেন এবং তিনি স্থির করেন এটা মোটামুটি 200 থেকে 300 লাইনের একটা কবিতা লিখবেন। বাট দেয়ার ইজ অলওয়েজ এ বাট, একটা বাট থেকেই যায়। কোলরিচ যখন এই মোটামুটি ওই 36-37 লাইন, অরিজিনালি 36 লাইন লেখা তিনি শেষ করেন, তারপরেই আমরা দেখছি এ পার্সন ফ্রম পোরলক। কোলরিচ সে সময় যেখানে বলছি যে সময়, সেখানে তিনি পোরলকেতে ছিলেন। তা পোরলকের কোনো এক বাসিন্দা তার কাছে আসে এবং তাকে তার ওই লেখার মাঝখানে ব্যাঘাত ঘটায়, তার সঙ্গে কিছু ব্যবসায়িক কথাবার্তা বলে, তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে তিনি বিদায় নেন। তারপরে কোলরিচ যখন আবার তার লেখাতে ফিরে আসেন, তিনি দেখেন যে তার স্বপ্নে যে ভিশনটা দেখেছেন, যেটাকে তিনি কবিতাতে প্রকাশ করবেন বলে মনস্থ করেছিলেন, সেই ভিশনটা টোটালি ওয়াইপড আউট ফ্রম হিজ মেমোরি, তার মেমোরি থেকে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, তার আর কিছুই মনে নেই এবং সেখানেতেই কবিতাটা স্তব্ধ হয়ে যায়। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে কোলরিচ আরও 18টি লাইন সেই কবিতার সঙ্গে সংযোগ করেন, সেটা একটু ডিসজয়েন্টেড, একটু অন্য রকম, মানে
প্রথমে কুবলা খান সম্পর্কে এবং তার জানাডু সম্পর্কেই কোলরিজ একটা বর্ণনা দিয়েছেন এই কবিতায়। তারপরে আমরা দেখব মোটামুটি 36 লাইনের পরে কবিতাটার স্ট্রাকচারটা শিফট হয়ে গেছে, একটু অন্যরকম হয়ে গেছে এবং কবিতাটা অন্য একটা ডাইমেনশনের রূপ নিচ্ছে। এ যেন সেই নদী তার গতিপথকে চেঞ্জ করে নিয়েছে, সেরকম আমরা দেখব। যেহেতু কবিতাটা শুরু করেছিলেন কুবলাই খান বা কুবলা খানকে নিয়ে, কবিতার নাম তিনি দিয়েছিলেন কুবলা খান। কাজে কুবলা খান নামটার যথার্থতা কোথায় যে এই কবিতাটি শুরু হয়েছে কুবলা খানকে নিয়ে, কুবলা খান এবং তার প্লেজার ডোমকে নিয়ে কুবলা খান, সেই জন্য নাম কুবলা খান। এটা সাবটাইটেল ভিশন ইন এ ড্রিম, তার কারণ একটা ড্রিমের মধ্যে একটা ভিশন তিনি দেখেছেন, সেটাকেই তিনি রিপ্রোডিউস করার চেষ্টা করছিলেন, সেই জন্য এটি এ ভিশন ইন এ ড্রিম। এ ফ্র্যাগমেন্ট কেন? এই কবিতাটি একটা 300 লাইনের কবিতা হওয়ার কথা, সেটা অরিজিনালি 36 লাইনে প্রথম ধাপটা শেষ হয়ে যায়। তারপরে আরও 18টা লাইন কবি যোগ করেন, কিন্তু তারপরেও কবিতাটা কমপ্লিট হয়নি। একটা অর্ধভঙ্গ অবস্থায় কবিতাটা রয়ে যায়। যদিও বেশিরভাগ ক্রিটিক বলছেন এটা অর্ধভঙ্গ না, এর থেকে কমপ্লিট পোয়েম আর ইংরেজি সাহিত্যে আসেনি। কোলরিজ নিজে বলছেন এটা একটা ফ্র্যাগমেন্ট, একটা টুকরো, কিন্তু মডার্ন ক্রিটিকরা বলছেন এত অরিজিনাল এবং এত কম্প্যাক্ট পোয়েম, এ পোয়েম অ্যাবাউট পোয়েটস অ্যান্ড পোয়েটিক ক্রিয়েশন, কবি এবং পোয়েটিক ক্রিয়েশন সম্পর্কে এত কমপ্লিট পোয়েম, এত অরিজিনাল পোয়েম, এত ইউনিক পোয়েম আজ পর্যন্ত কিছুই লেখা হয়নি। যাই হোক, এটা ইউনিক, এটা অরিজিনাল কি এটা ফ্র্যাগমেন্ট, এগুলো আমরা পরে আসবো। তা কবি নিজে পাছে ক্রিটিকটা কিছু বলে, সেই জন্য তিনি নিজেকে বাঁচার পথ তিনি করে নিয়েছিলেন। তিনি নাম দিয়েছেন এই সাবটাইটেলে এ ফ্র্যাগমেন্ট, একটা অংশ। মানে কেউ যদি আচমকা কেন কবিতাটা থেমে গেছে, সেই 36 লাইনের পরে কেন কবিতার মুডটা শিফট হয়ে গেছে, এটা নিয়ে যদি কেউ জিজ্ঞেস করে, তিনি তার উত্তর দেওয়ার জন্যই এ ফ্র্যাগমেন্ট এটাকে মেনশন করে দেন। যাই হোক, এখানেতে সেই গল্পটা আমি লিখে দিয়েছি, এটাকে একবার দেখে নেবেন, ঝট করে একবার বলে দিই। অ্যাকর্ডিং টু কোলরিজ প্রিফেস টু কুবলা খান, দ্য পোয়েম ওয়াজ কম্পোজড ওয়ান নাইট আফটার হি এক্সপিরিয়েন্সড অ্যান ওপিয়াম ইনফ্লুয়েন্সড ড্রিম আফটার রিডিং এ ওয়ার্ক ডেসক্রাইবিং জানাডু, the summer capital of the Mongol-led one dynasty of China founded by Kublai Khan. The book Coleridge was reading was Purchase His Pilgrims. Upon waking, he set about writing lines of poetry that came to him from the dream until he was interrupted by a person on business from Porlock. The poem could not be completed according to its original 200 to 300 lines, as the interruption caused him to forget the lines. That's why it is a fragment, not a whole poem. গল্পটা আমি লিখে দিয়েছি, এটা আপনারা সব জায়গাতে পেয়েও যাবেন। যাই হোক, এক জায়গায় করা থাকলো। এখানেতে একটা জিনিসই খালি মেনশন করার, এই যে পার্সন অন বিজনেস ফ্রম পোরলক, একাধিক ক্রিটিক তারা বলেন যে এই লোকটি, যে লোকটি এই কবিতার মাঝখানে কোলরিজের চিন্তাতে বিঘ্ন ঘটিয়েছে, তাকে হি মাস্ট বি হ্যাংড, একে ঝুলিয়ে দেওয়া দরকার। কারণ এই লোকটি একটা বিশ্বের হয়তো শ্রেষ্ঠ কীর্তিটা মাঝখানে ছন্দপতন ঘটিয়ে কোলরিজকে এই অর্ধভঙ্গ কবিতা লিখতে বাধ্য করেছে। আবার কেউ কেউ বলেন এই লোকটা ছিল বলেই শেষের যে 18 লাইন, সেই অসাধারণ 18 লাইন, তার আগে তো কবিতাটা অসাধারণ, কিন্তু শেষের যে 18 লাইন যেখানে কোলরিজ একটা মানে সুতো দিয়ে সেলাই করার চেষ্টা করেছেন ফুটোগুলোকে, সে যে কি অসাধারণ 18টা লাইন, যেটা বোধহয় বিশ্ব সাহিত্যে তার তুলনা মেলা ভার, সেটা আমরা পড়ব। মানে সেই 18 লাইন থেকেই ইনফ্যাক্ট, যদিও আমি জানি না যে সেটাই এই রোমান্টিক মুভমেন্টের জন্ম কিনা, কিন্তু সেই 18 লাইনের পোর্শনটা মানে শেষের আরও 10টা লাইন, সেটা পড়লেই রোমান্টিক থিওরির যে বেসিক কনসেপ্ট, হোয়াট ইজ এ পোয়েট, হাউ এ পোয়েট ক্রিয়েটস পোয়েট্রি, অসাধারণভাবে বর্ণনা সেখানে রয়েছে। যাই হোক, এই কবিতাটা যদি এক কথায় বলতে হয়, এই কবিতাটার থিম কি আমি জায়গা করে আমি উপরে লিখে দিয়েছি। থিম হচ্ছে ক্রিয়েটিভিটি ইন জেনারেল অ্যান্ড পোয়েটিক ক্রিয়েটিভিটি ইন পার্টিকুলার। এক কথায় যদি আমাদেরকে বলতে হয় তাহলে আমরা বলবো ক্রিয়েটিভিটি ইন জেনারেল, একটা ক্রিয়েশন, দ্য প্রসেস অফ ক্রিয়েশন, জেনারেলি প্রসেস অফ ক্রিয়েশন কেমন সেটার সম্পর্কে ইনফরমেশান আছে, অ্যান্ড পোয়েটিক ক্রিয়েটিভিটি ইন পার্টিকুলার, এবং কবিতার জন্ম, তার অসাধারণ বর্ণনা এই কবিতার মধ্যে আমরা পাই, যেখানে আমরা 3টে ক্রিয়েটারকে সাইড বাই সাইড দেখব। কুবলাই খান, দ্য ক্রিয়েটার অফ দ্য প্লেজার ডোম, অ্যান্ড অ্যাবিসিনিয়ান মেড, দ্য ক্রিয়েটার অফ ইথিরিয়াল সং, অ্যান্ড এ পোয়েট
who creates poetry in his franchised condition. How a poet in his franchised state creates poetry, that is the main কনসেপ্ট বিহাইন্ড দিস পোয়েট্রি। ওকে, তা এই হলো কুবলা খানের থিম। এখানেতে আরও দুটো রেফারেন্স আমাকে লিখেছি, ছোটো হয়েছে জায়গা। এই কবিতাটার ফর্ম আসে শর্ট প্রশ্নে, হোয়াট ইজ দ্য ফর্ম অফ দিস পোয়েম? ইট ইজ আ ফ্র্যাগমেন্ট, একটা টুকরো আমরা বলবো। কবি নিজেই বলে গেছেন ভিজন, এটা কী ধরনের ভিজন? ইটস আ ড্রিম ভিজন। ওকে, পোয়েটিক ফর্ম, এইটার কী ধরনের পোয়েটিক ফর্ম, কী স্টাইলটা ইউজ করেছেন কলরিজ? এটা ন্যারেটিভ পোয়েট্রি, একটা বর্ণনা তিনি দিয়েছেন। ঠিক আছে, সেগুলো লিখে দিয়েছি। এই কবিতাতে 3টে স্ট্যান্জা আছে, 3টে বিভিন্ন মাপের স্ট্যান্জা আছে। প্রথমে 11 লাইন, পরে আরও 25 লাইনের সেকেন্ড স্ট্যান্জা, মানে 11 এবং 25 মিলে 36। এতটা পর্যন্তই কবিতা কলরিজ প্রথমে লিখেছিলেন, এবং পরে আরও 18 লাইনের থার্ড স্ট্যান্জা, 3টে মানে ডিফারেন্স টাইপের ডিফারেন্ট সাইজের 3টে স্ট্যান্জা, সেটা আমরা লিখে দিয়েছি। 3 স্ট্যান্জা অফ ভ্যারিং লেন্থ। কেন এই স্ট্যান্জা এরকম ভ্যারিং লেন্থের? তার স্ট্রাকচার রিফ্লেক্টস ইটস ড্রিম লাইক নেচার। একটা স্বপ্ন কোনো নির্দিষ্ট ধরাবাঁধা গণ্ডির মধ্যে থাকে না। কোনো স্বপ্ন ছোট হবে, কোনো স্বপ্ন বড় হবে, এবং কবি নিজেই বলছেন এটা একটা ভিজন ইন এ ড্রিম। কাজেই সেই স্বপ্নকে প্রেজেন্ট করার জন্য আমরা দেখছি স্ট্যান্জাগুলোর ভ্যারিং লেন্থ, স্ট্যান্জাগুলোর লেন্থগুলো সেটা ভ্যারি করছে। ওকে, টোটাল লাইনস 54, মোট 54টা লাইনের একটি কবিতা। এই কবিতার লাইন স্কিম অত্যন্ত জটিল লাইন স্কিম, সেটা একবার দেখে নিন। এ বি এ এ বি সি সি ডি ই ডি ই। আবার একবার বলি, এ বি এ এ বি সি সি ডি ই ডি ই। এটা হলো এই কবিতার রাইম স্কিম। তবে সেটা শুধুমাত্র প্রথম স্ট্যান্জা, তারপরে আমরা দেখছি রাইম স্কিমেরও যে ছন্দ সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে, সেটাও লিখে দিয়েছি। ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা এই রাইম স্কিমটা আমরা দেখতে পাচ্ছি। দেন শিফটস টু ভেরিয়াস রাইমিং কাপলেটস অ্যান্ড অল্টারনেটিং রাইমস থ্রু আউট হুইচ এনহ্যান্সেস দ্য মিশন। স্ট্যান্জার এই রাইম স্কিমের পরে দেখছি আমরা পরবর্তী স্ট্যান্জারগুলোতে কবি বিভিন্ন রকম রাইম স্কিমের ব্যবহার করেছেন, এবং এই সমস্ত জগা খিচুড়ি রাইম স্কিমের মাধ্যমে কবিতার একটা সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার অসাধারণভাবে ক্রিয়েট হয়েছে। মানে দিস পোয়েট্রি ইজ অল অ্যাবাউট মিস্ট্রি। এই কবিতাটাই একটা মিস্ট্রিয়াস পোয়েট্রি, এবং এই রাইম স্কিমের ব্যবহার সেই মিস্ট্রিটাকে আরও ইন্টেন্সিফাই করেছে, আরও ঘনীভূত করেছে। ওকে, মিটার, এই কবিতার মিটারটাও খুব জটিল। এটাতে আয়াম্বিক টেট্রামিটার এবং আয়াম্বিক পেন্টামিটারের অদ্ভুত ব্যবহার আছে, এবং আয়াম্বিক টেট্রামিটার, আয়াম্বিক পেন্টামিটার এমনভাবে এরা এসেছে, নির্দিষ্ট কোনো মেট্রিক্যাল প্যাটার্নে এই কবিতাটাকে ফেলা যায় না। যাই হোক, এর মধ্যে আয়াম্বিক টেট্রামিটার এবং আয়াম্বিক পেন্টামিটারের ব্যবহার পাই। এই কবিতাতে আর একটা জিনিস বলি, এই কবিতার যা আপনাদের দরকার এর মধ্যেই পেয়ে যাবেন। আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে কলরিজ নিজে কুবলা খান, এ ভিজন ইন এ ড্রিম, এ ফ্র্যাগমেন্ট, এই সমস্ত সাবটাইটেল দেওয়ার পরেও বেশ কিছুদিন পরে তিনি এই কবিতাটাকে বলেন এ সাইকোলজিক্যাল কিউরিওসিটি। কেন এই সাইকোলজিক্যাল কিউরিওসিটি বলছে? এই কবিতা অ্যাকর্ডিং টু কোলরিজ দিস ইজ নট আ পোয়েম। কোলরিজের কথা অনুযায়ী এটা কোনো কবিতা না, বিকজ দিস পোয়েট্রি ডাজন্ট ফিট এনি ট্র্যাডিশনাল পোয়েটিক ফর্ম। এই কবিতা কোনো ট্র্যাডিশনাল পোয়েটিক ফর্মকে ফলো করে না, এবং মানুষ যখন কোনো কিছু সম্পর্কে পড়াশুনো করে, কিছু জিনিস জানতে চায়, কোনো জিনিস নিয়ে চর্চা করে, তা সে কিউরিয়াস হয়, সে আরও নতুন নতুন তথ্য তাতে জানতে চায়, এবং সেই সমস্ত তথ্যকে সে অ্যাকুমুলেট করে। তার সাইকোলজিক্যাল কিউরিওসিটি, কোনো একটা জিনিস সম্পর্কে তার যে জ্ঞানের পরিধি, সে বিস্তার ঘটাতে চায়। এই কুবলাই খান সম্পর্কে কলরিজ যতই পড়ছিলেন তিনি ততই মোহিত হয়ে যাচ্ছিলেন, এবং তিনি কুবলাই খান সম্পর্কে আরও নতুন নতুন ইনফরমেশান তিনি সংগ্রহ করার চেষ্টা করছিলেন, এবং সেই বিভিন্ন রকম ইনফরমেশান তার মনের মধ্যে, যেটা রোমান্টিক কবিদের হয় যে তারা বিভিন্ন ইনফরমেশানকে ব্রেনে নিয়ে নেন, এবং সেগুলো ধীরে ধীরে বিভিন্ন রকম ইমোশনের সঙ্গে জড়িত হয়ে একটা দীর্ঘ সময় পরে সেটা খুব শান্ত সমাহিত সময়ে স্পন্টেনাস ওভারফ্লোয়ের মাধ্যমে বেরিয়ে আসে। কিন্তু এই স্পন্টেনিটিটার যখন আসছিল কলরিজের, তখনই তার সেই স্পন্টেনিটিটা ভেঙে যাচ্ছে, এ পার্সন ফ্রম পোরলক অন বিজনেস। কাজেই কবি এই কবিতাটা তিনি বলছেন যে এটা কবিতা না, এটা আসলে আমি যে
চিন্তা ভাবনা, আমি যে জ্ঞানটাকে আহরণ করছিলাম তারই একটা বহিঃপ্রকাশ মাত্র। দিস ইজ দ্য সাইকোলজিক্যাল কিউরিওসিটি, এটা কোলরিজ নিজে এই কবিতা সম্পর্কে বলেছেন। যাই হোক, এই কবিতা সম্পর্কে আরও অনেক কিছু বলা যায়, আর দরকার নেই, মানে এটাই মোর দ্যান এনাফ। বলবো না করে তাও মোটামুটি সবই বলা হয়ে গেল। কোলরিজ এবং কুবলা খানের জন্মবৃত্তান্ত, কেন কোলরিজ এই কবিতাটা লিখেছেন, এই কবিতার যে বেসিক ফিচার্স সেগুলো সম্পর্কে সমস্ত আইডিয়া দিয়ে দিলাম। এরপরে চলুন কবিতাটাই যাই। সেই কবিতাও একাধিক রেফারেন্সে ভরা, তবে এরপরে কবিতাটা আমরা খুব ইজিভাবে খালি লাইন বাই লাইন তার ফার্স্ট লেয়ার আর জাস্ট কিছু কিছু জায়গায় সেকেন্ড লেয়ার আর মিনিংটাকেই খালি জানবো, আর বেশি গভীরে যাব না, তাতেই আমাদের চাকরির জন্য কাজ মিটে যাবে। ওকে, চলুন কবিতাটা শুরু করি।